সেটি বলে। তো এইভাবে সিঙ্গুলার প্রোনাউন আর প্লুরাল প্রোনাউন, অর্থাৎ এক বচনের প্রোনাউন এবং বহু বচনের প্রোনাউন শুনে অ্যানালাইসিস করে আমরা একটি ঘটনায় একজন নাকি একের অধিক সম্পৃক্ত থাকে সেটি আমরা নির্ধারণ করতে পারি। প্রোনাউন বিশ্লেষণ করে আন্তঃব্যক্তিক সম্পর্ক, অর্থাৎ এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির সম্পর্ক ভালো না খারাপ সেটি নির্ধারণ করা সম্ভব। তো যেমন ধরেন কেউ যখন ভাইকে আপন মনে করে তখন সে বলবে আমার ভাই। সেই ভাইটি যখন পর হয়ে যাবে তখন সে আর আমার ভাই বলবে না, বলবে যে সে বা ও। অ্যাডজেক্টিভ অ্যানালাইসিস করে অতিরিক্ত তথ্য পাওয়া সম্ভব কিভাবে? এখানে একটি সেন্টেন্স আছে, আমি জাকিরকে তার লাল গাড়ি দিয়ে চলে যেতে দেখেছি। তো এখানে যদি আমি লাল শব্দটা বাদ দিই তাহলে খুব সুন্দর একটি সেন্টেন্স পাচ্ছি, আমি জাকিরকে তার লাল গাড়ি দিয়ে চলে যেতে দেখেছি। কিন্তু যারা ইনভেস্টিগেশন করবেন, আপনারা ভবিষ্যতে যদি ইনভেস্টিগেশন করেন, এই লাল শব্দটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এই লাল শব্দটি আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছে। ইনফরমেশনটা হচ্ছে যে এই লোকটার আসলে দুটো গাড়ি আছে, একটা হচ্ছে নীল গাড়ি, একটা হচ্ছে লাল গাড়ি। সে বলতে চায় জাকির ওই দিন লাল গাড়ি নিয়ে গেছে, নীল গাড়ি নিয়ে যাবে, কিন্তু উনি বলে নেন, এটুকু আপনি অ্যানালাইসিস করে বের করে ফেলবেন। ঠিক একইভাবে কেউ যদি বলে এমবিএ ভবনের পূর্ব উইং, তো উইং শব্দটা হচ্ছে নাউন আর পূর্ব হচ্ছে অ্যাডজেক্টিভ। তো পূর্ব শব্দটা যখনই কেউ ইউজ করবে তখন বুঝতে হবে বিপরীতে একটা কিছু আছে, অর্থাৎ পশ্চিম আছে। এভাবে অ্যাডজেক্টিভ অ্যানালাইসিস করে অ্যাডিশনাল ইনফরমেশন বা অতিরিক্ত তথ্য পাওয়া সম্ভব। অ্যাডভার্বগুলো আমাদেরকে কীভাবে সাহায্য করে? অ্যাডভার্বগুলো যখন লোকে অপ্রাসঙ্গিকভাবে ব্যবহার করে তখন সেটি হয়ে যায় কনভিন্সিং, অর্থাৎ তেল মারার অস্ত্র। যেমন ধরেন আপনি একজনকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো রেজা কোথায়, তো সে বলবে আমি জানি না সে কোথায়। কিন্তু সেটি না বলে যদি বলে আমি আসলে জানি না সে কোথায়, এই আসলে হচ্ছে একটা অ্যাডভার্ব। জানি না শব্দকে মডিফাই করতেছে, সেজন্য আসলে হচ্ছে একটি অ্যাডভার্ব। সে কিন্তু আসলে শব্দটা ইউজ না করলেও পারত, কিন্তু যেহেতু সে আপনাকে কনভিন্স করতে চায়, অর্থাৎ মিথ্যা বলতে চায়, সেজন্য সে এই অ্যাডভার্বটি অপ্রয়োজনীয়ভাবে ইউজ করেছে। তো খুব একটা বেশি না, এই কয়েকটা অ্যাডভার্বই লোকে যখন মিথ্যা বলে তখন এগুলো ইউজ করে। এবার একটি ইন্টারেস্টিং বিষয় বলি, আমরা আমাদের মনের মধ্যে যে শব্দগুলো আছে এই শব্দগুলো যখন আমরা আমাদের ব্রেইনের লেফট পার্ট ইউজ করবো, মানে মেমোরি পার্ট ইউজ করবো, তখন আমি যখন ছুরি শব্দটা দিয়ে শুরু করব, পুরো স্টেটমেন্টের মধ্যেই ছুরি বলবো। কিন্তু যদি আমি আমার রাইট পার্ট বা ইমাজিনারি পার্ট বা যে ব্রেইনের যে অংশটুকু আমি মিথ্যা বলতে ব্যবহার করি সেই অংশটা ইউজ করি, তাহলে একবার বলবো ছুরি, একবার বলবো চাকু। যেমন ধরেন এই ব্যক্তিটি একবার বলতেছে গাড়ি, একবার কার। গত বৃহস্পতিবার আমি আমার গাড়িতে উঠলাম, গাজীপুরের দিকে ড্রাইভ করা শুরু করলাম, একটু পরে আবার বলতেছে কার, আবার গাড়ি, আবার কার, আবার গাড়ি। লোকে যখন মিথ্যা বলে তখন এই সকল শব্দের মধ্যে পরিবর্তন ঘটায়। একবার বলবে রিভলভার, একবার পিস্তল, দুটো শব্দ কিন্তু আলাদা। একবার গাড়ি, একবার কার, একবার সেলফোন, একবার মোবাইল ফোন, একবার অসুস্থ রোগী, একবার হত্যাকারী, একবার রাস্তা, একবার লোক, একবার বন্দুক, একবার গান। এইভাবে যদি মানুষ কাছাকাছি বা পরস্পর পরিবর্তনযোগ্য শব্দের মধ্যে যদি পরিবর্তন ঘটায় তাহলে সেটি মিথ্যা নির্দেশক হয়ে দাঁড়ায়। টেন্স ব্যবহার করেও সত্য মিথ্যা নির্ধারণ করা সম্ভব। একটা লোক বলা শুরু করছে আমি গাড়িতে বসেছিলাম হচ্ছে পাস্ট টেন্স। একটি লোক হেঁটে গাড়ির জানলার পাশে আসলো, পাস্ট টেন্স। সে আমার দিকে একটি পিস্তল তাক করে, প্রেজেন্ট টেন্স। গাড়িতে উঠে হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমাকে গাড়ি চালাতে বলে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই যে শুরু করছে পাস্ট টেন্স, এরপরে আবার প্রেজেন্ট টেন্সের যে সে অবস্থান পরিবর্তন করেছে, এটাও তার মনের ডিকশনারি পরিবর্তন। লোকে যখন মিথ্যা বলে তখন সে টেন্সের মধ্যে গুলিয়ে ফেলে, একবার অতীতকাল, একবার বর্তমানকাল, আবার বর্তমানকাল, আবার অতীতকাল, এইভাবে তার অবস্থান পরিবর্তন করে। যদি দেখেন এরকম অবস্থান পরিবর্তন করছে সেদিকে নজর দিন। টেন্স ব্যবহার করে একটা লোক যখন নিখোঁজ হয়, নিখোঁজ ব্যক্তির রহস্য উদ্ঘাটন করা যায়। এখানে যে সুসান এবং ডেভিড, ওনারা হাজব্যান্ড এবং ওয়াইফ, ওনাদের দুটো বাচ্চা ছিল। ঘটনাটা আমেরিকায়। একটা বাচ্চার বয়স ছিল 4 আর একটা হলো 8 মাস, মাইকেল এবং আলেকজান্ডার। তো এই ভদ্রমহিলা একবার গাড়ি নিয়ে যাচ্ছিলেন, তিনি পুলিশের কাছে যান, যা বলেন যে তিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন,
আর কালো একটা নিগ্রয়ের লোক এসে তাকে পিস্তল ঠেকিয়ে গাড়ি থেকে নেমে যেতে বলে, তিনি নেমে যান। সেই নিগ্রয়ের লোকটা এই দুটো বাচ্চাকে নিয়ে চলে গেছে। এখন পুলিশ তুমি খুঁজে বের করো। পুলিশ তন্ন তন্ন করে খুঁজে পুরো শহর আশেপাশে খুঁজে পায় নাই। তখন একটা পর্যায়ে এই ভদ্রমহিলা সুসান, মানে বাচ্চাদের মা এবং তাদের বাবা ডেভিড স্মিথ, এদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তাদের কাছ থেকে খোলা জবানবন্দি নেয়। খোলা জবানবন্দির একটা অংশে দেখে যখন ডেভিড স্মিথ তার ছেলেদের সম্পর্কে কথা বলে, তখন সে বলছে আমার ছেলেরা ভালো আছে, আমার বিশ্বাস তারা শীঘ্রই ফিরে আসবে। আবার মা তখন বলে আমার ছেলেরা খুবই আদরের ছিল, আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতো না, তারা আমাকে চেয়েছিল, এখন তারা আমার পাশে গিয়ে। এই যে মা যখন কথা বলে তখন পাস্ট টেন্স ইউজ করতেছে, কিন্তু বাবা বাচ্চাদের সম্পর্কে কথা বলার সময় ইউজ করতেছে প্রেজেন্ট টেন্স। তো পুলিশ অফিসারদের অ্যানালাইসিস হলো, যখন কেউ জানে যে কেউ একজন মারা গেছে কিন্তু দাবি করতে চায় যে জীবিত আছে, তখন সে স্লিপ করে, ভুল করে পাস্ট টেন্স ইউজ করে ফেলে। সেই জন্য খেয়াল করে দেখুন, মায়ের যেহেতু নলেজ আছে এই বাচ্চারা জীবিত নেই, সেই জন্য সে তার বাচ্চাদের সম্পর্কে কথা বলার সময় ছিল, পারত না, চেয়েছিল, এই শব্দগুলো ইউজ করে। তো মায়ের উপরে এই কারণে, এই টেন্সের এটার কারণ, আরও অন্যান্য কারণ ছিল, এটা দিয়েও এরা ধরছে যে মায়ের নলেজ আছে বাচ্চারা এই দুনিয়া বেঁচে নেই। পরে তারা জানতে পারে যে যখন এই ভদ্রলোক এবং ভদ্রমহিলা এরা একটা পর্যায়ে ঝগড়াঝাটি হয়ে আলাদা থাকত, তখন এই সুসান এই শহরের একটা ধনাঢ্য ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়, তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়। তখন সে ওই লোকটাকে বলে যে আমাকে বিয়ে করে ফেলো। ওই লোকটা বলে যে না, তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ তোমার দুটো বাচ্চা আছে। তো ওই সুসান সে ঠিক করে নেয় যে কোনো একটা নাটক সাজিয়ে যদি এই বাচ্চা দুটোকে সরিয়ে ফেলতে পারি তাহলে ওই লোকটাকে আমি পাবো। তখন সুসান সেদিন সেই 1995 সালে 94 সালে নর্থ ক্যারোলিনার সেই একটি ছোটো শহর, ওখান থেকে তার দুটো বাচ্চাকে শহরের শেষ প্রান্তে নিয়ে যায়। ওখানে নিয়ে লেকের মধ্যে গাড়ি চালিয়ে সে গাড়ি থেকে বের হয়ে এসে ধাক্কা মেরে বাচ্চা দুটোকে গাড়ি সুদ্ধা ইয়ে করে ফেলে, লেকে ফেলে দেয়। তো এটা তোমরা যদি ইউটিউবে দেখো, সুসান এবং ডেভিড স্মিথ কেস, এটা পাওয়া যায়। এটা খুবই মর্মান্তিক। এটা নিয়ে পরে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। কোনো একটা ঘটনার বর্ণনায় ক্রম ঠিক আছে কিনা, ক্রমটা কি আমরা একটা দেখে নিই। তোমরা এই ধরনের একটি খেলা শুনছো, এটার নাম হলো স্কুবা ডাইভিং। স্কুবা মানে হলো সেলফ কন্টেইনড আন্ডার ওয়াটার ব্রিদিং অ্যাপারেটাস। এটা লোকে অক্সিজেন নিয়ে পানির নিচে যায়, ওই পানির নিচে কী আছে সেগুলো দেখে। তো একদিন এক ছেলে, এই ঘটনাটাও আমেরিকায়, একটি ছেলে তার বাবাকে নিয়ে বলে যে আমরা স্কুবা ডাইভিং করতে যাই। 4 জন ছিল নৌকায়, আমরা 2 জন ঝাঁপ দিই, বাবা উঠে আসেননি, আমি উঠে আসছি, আমার বাবা নিখোঁজ। পরে পুলিশ অফিসার বলে কী হয়েছিল আমার বলুন। এখন ওই ছেলেটি কী লিখে দিচ্ছে দেখো। ওই দিন ডাইভিং করার সময় পানিতে ডুব দেওয়ার পূর্বে আমি ও আমার বাবা নিজেদের মধ্যে আলাপ করে নিই যে 5 মিনিট পর দুজনই পানির উপর উঠে আসবো। তারপর পানিতে ডুব দিই, 5 মিনিট পর আমি পানির উপর উঠে আসি, কিন্তু বাবা উঠে আসেননি। আমি বাবার জন্য কয়েক মিনিট অপেক্ষা করি। দূরে ওই 2 জন লোক নৌকাতে বসা ছিল। আমি সাঁতার কেটে তাদের কাছে যে জিজ্ঞেস করি তারা বাবাকে দেখেছে কিনা। তারা জানায় দেখিনি। আমি বাবার খোঁজে আবার পানির নিচে যাই। অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় আমি পানির উপর উঠে আসতে বাধ্য হই। আমার সিলিন্ডারে 2000 পাউন্ড অক্সিজেন ছিল। আমি বাবাকে জিজ্ঞেস করি তার কতটুকু অক্সিজেন ছিল। বাবা জানান 2000 পাউন্ড অক্সিজেন ছিল। তিনি, আমি ও 2 জন লোক পেলে আমার বাবাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করি, না পেয়ে সাহায্যের জন্য উদ্ধারকারী দলকে জানাই। হ্যাঁ, খেয়াল করে দেখুন, তার বক্তব্য অনুসারে উপরে সে যখন বলে 5 মিনিট পর আমি পানির উপর উঠে আসি, কিন্তু বাবা উঠে আসেনি, ওই যে 4 নম্বর লাইনে, তার মানে এই বাক্যটি যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন সে বলতে চায় আমাদেরকে তার বাবার সাথে দেখা হয়। কিন্তু নিচে দেখুন, যেটা আন্ডারলাইন করা একটি বাক্য আছে, আমি বাবাকে জিজ্ঞেস করি তার কতটুকু অক্সিজেন ছিল। তার মানে হলো এখানে তার জীবিত বাবার সঙ্গে দেখা হয়েছে। সে যেটা করতে পারেনি সেটা হলো সে ঘটনা বর্ণনার ক্রম ঠিক রাখতে পারেনি। তো ঘটনা বর্ণনার ক্রম তখনই সে ঠিক রাখতে পারবে না যখন সে মিথ্যা করবে। আমি প্রায় শেষের দিকে চলে আসছি, আর 2টা স্লাইড আছে। সময় বিশ্লেষণ করেও একটা লোক সত্য বলছে নাকি মিথ্যা বলছে সেটি নির্ধারণ করা যায়।
যেমন ধরুন আপনাদের অবশ্য যেহেতু জয়পুরহাটে থাকেন, এই সম্পর্কে একটু ধারণা একটু বলে রাখি। তারপরেও মালিবাগ থেকে সাভারে যাবে, মানে বেশ দূরে সাভার, মাঝখানে পরে হচ্ছে ফার্মগেট। তো মালিবাগ থেকে সে রওনা করে 11টায়, ফার্মগেট পৌঁছায় 12টায়। এরপরে সে দীর্ঘ 5 ঘন্টা, মানে সাভারের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে দীর্ঘ 5 ঘন্টা, দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত কোথায় ছিল, কী করেছিল, কার সাথে ছিল, সে কিছু বলে নাই। যখন লোকে মিথ্যা বলতে চায় তখন ঠিক যে সময়টায় সে মূল ঘটনাটা ঘটায়, ওই ঘটনাকালীন সময়টা সে স্কিপ করে যায়, সে না বলে চলে যায়, লাভ দেয়। এই এরিয়াটাকে বলা হয় মিসিং টাইম। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে তাকে বলবেন, তুমি দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত কী কী করেছো আমাকে ডিটেইল বলো। লোকে যখন মিথ্যা বলে তখন টাইম উলট পালট করে ফেলে। পল্টন থেকে এক লোক যাবে হচ্ছে সাভার, সকাল 8টায় রওনা করছে, আসাদ দিয়ে পৌঁছায়, নাস্তা করছে 10টায়, আবার সে বলতেছে সকাল 9টায় রওনা করেছে সাভারের উদ্দেশ্যে। এটা হবে না। লোকে যখন মিথ্যা বলে, তার ব্রেইনের যখন রাইট অংশ ইউজ করে, অর্থাৎ তার ইমাজিনারি পার্ট ইউজ করে, তখন আগে কোন সময়ের কথা বলছে ওটা তার মনে থাকে না, সে টাইমে উলট পালট করে ফেলে। এটা হচ্ছে মিথ্যাবাদিতার নির্দেশক। আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে লোকের কতটুকু সময় কতটুকু রাস্তা ক্রস করতে পারে সেটি সে মিলিয়ে বলতে পারে না। যেমন ধরুন, নিউ মার্কেট থেকে গাবতলী যাবে, নিউ মার্কেট থেকে গাবতলীর উদ্দেশ্যে রওনা করছে 10টায়, শ্যামলী পৌঁছায় গেছে 10টা 20-এ। আসলে এই জায়গাটুকু অতিক্রম করতে তার মিনিমাম 45 মিনিট লাগে, কিন্তু এখানে সে বলতেছে তার মাত্র 20 মিনিটে পৌঁছায় গেছে। আবার গাবতলী থেকে, শ্যামলী থেকে গাবতলী কিন্তু খুব একটা দূরে না, ওখানে বলতেছে 1 ঘন্টা লাগছে, সকাল 10টা 30 থেকে 11টা 30। এটা হতে পারে না। তো এইভাবে টাইম অ্যানালাইসিসের মাধ্যমে সত্য মিথ্যা নির্ধারণ করা সম্ভব। আর আমরা পুলিশরা যারা যেটা করি, যদি এরকম খোলা জবানবন্দি নিতে পারি তাহলে সে কোনো শব্দ বা বাক্য কেটে দিয়েছে না সেটা আমরা দেখি। যেমন ধরেন একটু আগের যে স্টেটমেন্ট, এখানে যে এই যে স্কুবা ডাইভিংয়ের যে ছেলেটা, এখানে দেখুন এই যে সে নিচের দিকে দেখুন, বাবা জানান 2000 পাউন্ড অক্সিজেন আছে, তারপরে একটা শব্দ আছে প্রনাউন, তিনি, আমি ও দুজন, তিনিটা লিখে সে কেটে দিয়েছে। তো এই তিনিটা আসলে তার বাবা, তার জীবিত বাবা সম্পর্কে সে কথা বলা শুরু করেছিল। তারপরেই তার হঠাৎ মনে হয়, আরে আমি তো দাবি করতেছি আমার বাবা মারা গেছে, তাহলে এটা কীভাবে সম্ভব। এরপর সে কেটে দিয়েছে। অর্থাৎ লোকের কেটে দেওয়া শব্দ, বাক্য বা প্যারাগ্রাফগুলোও কিন্তু আমাদেরকে সাহায্য করে। তো সবশেষে এইগুলো কোনোটা যদি আপনারা পান, একটু শতভাগ ধরে নিয়ে না যে সে সত্য সত্যি মিথ্যা বলতেছে। আপনার নিজস্ব উপলব্ধি, পারিপার্শ্বিক অবস্থা দিয়ে দিতে হবে। আর সবশেষে হচ্ছে যদি এই বিষয়ে কোনো ইন্টারেস্ট জেনারেট হয় তাহলে এরকম একটা রেফারেন্স বই আছে। তো আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।